ভাতা আমাদের একটু লাইনে দাঁড় করিয়ে দেয় সব সময়। আমরা ভাতা পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে যাই, কিছু করার দিকে যেতে চাই না। চাকরি যেমন একটা লিমিটেড ব্যাপার আছে, আমাদের এখানে অত চাকরি উৎপন্ন হচ্ছে না, অত যতটা চাকরির দরকার, কিন্তু চাকরি পেলে নাথিং লাইক দ্যাট। সম্মান, কনফিডেন্স যত কমই হোক সেটাকে বৃত্ত করে আরও 4 জনের সঙ্গে পরিচয়, এবং সেই 4 জনের সঙ্গে পরিচয় হতে হতে আরেকটু আপলিফমেন্ট। কিন্তু ভাতা একটা স্থির ব্যাপার, কবে ভাতা বাড়বে তবে জীবনের আমার একটুখানি জীবন পর্যায়টা একটু উঠবে। তো ভাতা না, ভাতা তাদের দরকার, ভাতাটাও ভীষণ দরকার। ভাতাটা কীরকম দরকার? যারা চাকরি করবার জন্য আর পারক নয়, কিন্তু ভাতাটা পেলে তাদের এই যে বললাম ওষুধটা হয়ে যায়, বা ইলেকট্রিক বিলটা হয়ে যায়, সেটা হয়তো ছেলে পাঠায় না, বা একটু মেরামতির দরকার হলো সেটা হয়ে যায়, বা আমার 2টো বালতি কেনার দরকার সেটা হয়ে যায়। প্রতি মাসে আলাদা আলাদা করে ভাগ করে টুকটাক না জীবনযাপনও হয়, কেন হবে না? চাল আমরা ফ্রিতে দিই, রেশনের জিনিস কিছু কিনলো, একটু নুন ভাত তো খেয়ে বাঁচবার মতন তো আছে, সেইটুকু করে। একটা তুমি ওই রকম পরিবারে ঢুকলে বুঝতে পারবে তাদের ব্যাপক চাহিদা, চাহিদার তো শেষ নেই, কিন্তু তাদেরগুলো বেসিক চাহিদা। একটু ঘরটায় ঠিকঠাক থাকবো, 2টো দিনের শেষে বাচ্চার মুখে দিয়ে নিজের পেটটা ভরবে, তারপরে আমি আমার প্রয়োজনীয়, হয়তো তার জন্য ওষুধই খেলাম না কতদিন, যে আমি তাহলে চাল কিনতে পারবো না, চাল কিনলাম তাহলে পরের মাসে ওষুধ কিনলাম, আবার তার পরের মাসে টিউশন ফি দিলাম, ততক্ষণ টিউটার তাড়া দিচ্ছে টাকা দেবেন না। এ বড় গভীর সমস্যা। এখানে ভাতার দরকার আছে তাদের যারা চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, বা সুযোগ নেই। এটা একটা সরকারের দিক থেকে তোমাকে যে আমরা আছি বলা, কিন্তু চাকরিটা হচ্ছে মানুষের অধিকার একটা পাওয়া, পার পরিবার একটা চাকরি পাওয়া খুব দরকার। বিধানসভায় মানে যদি আপনি এই নির্বাচনে জিতে যান, বিধানসভায় দাঁড়িয়ে প্রথম কোন ইস্যুতে কথা বলবেন, মানে কিছু ভেবেছেন? আগে নির্বাচনটা লড়ি, জিতে আসি। এই পরিবার কোনোদিন হারেনি, 9বার, মানে ধরো 40টা বছর সাধনবাবুর টানা বিধায়ক এক জায়গা থেকে। আর আজ 3 বছর বাদেও যখন তিনি প্রয়াত হয়েছেন, তুমি একটা সন্ধেবেলা এসো, লোকের যে উন্মাদনা এই পরিবারকে ঘিরে, তারা আর কাউকে অ্যাকসেপ্টই করবে না। আমার তো মুশকিল হয়েছে এটা একটা, তারা আর কাউকে অ্যাকসেপ্ট করবে না। আপনার অন্যান্য সাক্ষাৎকারও আমি দেখছিলাম, আপনি বলছিলেন যে সবাই চাইছে এখানকার মানুষ যে সাধন পাণ্ডের পরিবার থেকে কেউ প্রার্থী হোক। তো এখানে কি মনে হয় কোথাও কি যে পরিবারতন্ত্র যে কথাটা হয়, এটা চাইছি যে পরিবার থেকে আমরা একটা ভালো, কিন্তু দেখো একটা বাগান তুমি খুব চমৎকার করে তৈরি করেছো, একটা ভালো মালিকে খুঁজে তো তাকে হ্যান্ড ওভার করবে। তো দূর দূরান্তে তো কাউকে খুঁজে আমরা দিতে চাই, আমরাও অনেক দিন করছি, দিতে চাই, এর পরবর্তীকালে শ্রেয়া করবে, কিন্তু আসুক না কেউ। সাধনবাবুকে আমি তো বলতাম ছেড়ে দাও এবার, সাধনবাবু বলতেন আমি কাদের হাতে বাচ্চাগুলোকে দিয়ে যাব, একটা সইয়ের জন্য একবার এ দৌড়ে যাবে ও দৌড়ে যাবে, মানে নিজের বিধানসভার সমস্ত বাসিন্দাদের নিজের সন্তানের মতো দেখতেন। এই তো বসে আছে, জিজ্ঞেস করুন না, এতগুলো লোক বসে আছে, এরা আমাদের মা স্থানে রাখে, মানে এরা যদি আমার থেকে বয়সে বড়ও হয় কেউ, মাই ভাবে, আপনজন ভাবে। এ ব্যাপারে কারুর ভ্রু কুঞ্চিত হলে বা হিংসা হলে আমাদের করার কিছু নেই, কারণ আমরা যখন ওনার শেষ ভস্যটা ভাসিয়ে দিচ্ছিলাম, শশী পাঞ্জ আমার সঙ্গে ছিলেন, আমি যখন গাড়িতে করে আসছি যে এই পৃথিবীটা থেকে অনেক দূরে চলে যাব, একা নির্জন, শ্রেয়া চল আমরা কোথাও দূরে একটু কিছুদিন, 100 হাত গাড়িটার মধ্যে হাতটা ধরে বলল যে দাদা আমাদের ছেড়ে চলে গেছে, বৌদি তুমি আর দিদিভাই তো যাবে না। এটা যখন সাধারণ মানুষ বলে, তার ফিলিংসটা তো কোনো জায়গায় আমি সাক্ষাৎকার দিয়ে বোঝাতে পারবো না। তার আমার ব্যাপার, তার চাওয়া, আর আমি দিতে পারবো কি না সেইটা, এই জন্যেই তো 3টে বছর এদের ছাড়তে পারলাম না। অর্থাৎ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কোথাও গিয়ে একটা ইমোশনাল বন্ডিং কানেকশন তৈরি হয়েছে, অনেক দিন আগে তৈরি হয়ে গেছে। আমার কাছে আসতে চাইছি, আমার বর্ধমান, এটা তো একটা পশ্চিমবঙ্গর গোটা ভোট হচ্ছে না, একটা এলাকার ভোট হচ্ছে। আমার মোবাইল খুললে দেখবে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বসিরহাট, বহরমপুর,
আমরা খানিকটা গিয়ে কাজ করি না বৌদি, আমরা খানিকটা গিয়ে কাজ করি না বৌদি, অত কাজ নেই। বেলগাছিয়া পার্শ্ববর্তী এলাকা, ওদিকে রাজাবাজার, সব কিছু কাজ দিন বৌদি, কিছু কাজ দিন। দে আর সো হ্যাপি দ্যাট আলটিমেটলি দ্য ইলেকশন ইজ অ্যানাউন্সড অ্যান্ড সামবডি উইল কাম অ্যান্ড দে নো ডেফিনেটলি ইট উইল কাম ফ্রম দ্য পান্ডে ফ্যামিলি অনলি। প্রার্থী হবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভেবেছিলেন? প্রশ্নটা অনেক পরে গিয়ে করলাম। এইগুলো আমার কাছে ভারী গৌণ প্রশ্ন। দেখো দাদা এতদিন মন্ত্রী, এতদিন এমএলএ, ভেরি সাকসেসফুল। তুমি এখান থেকে যাবার সময়টা আপনি প্রত্যেকটা চ্যানেলকে আপনার দয়া করে আমাদের নেবেন না। আশপাশ ওই চায়ের দোকান, ওই মুদির দোকান, ওই ফল সবজিওয়ালা, সাধারণ থেকে সাধারণ মানুষ এবং কর্পোরেট, একবার জিজ্ঞেস করে আসুন। আমরা একটা গ্রাউন্ড রিপোর্ট করেছি, একটু জিজ্ঞেস করে আসুন যে কি হলো, এদের প্রার্থী করে কি ঠিক করলেন মমতা? উত্তরটা আপনি তাদের থেকে নিয়ে নেবেন। এই প্রসঙ্গ ধরেই বলি, আমি আসছিলাম যখন আপনার বাড়ি, এই স্টেশন থেকে আসছি, একটা চায়ের দোকানে দুজন বসে কথা বলছে যে শ্রেয়া পাণ্ডে তো প্রার্থী হওয়ার কথা ছিল শুনছিলাম। তা এই যে একটা বিতর্ক, শ্রেয়া পাণ্ডে হলে ভালো হতো, সুপ্তি পাণ্ডেও হয়েছে, ঠিক আছে, তৃণমূল যাকেই দেবে তাকেই ভোট দেবে, এই যে একটা প্রতিক্রিয়া, কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হলে, মানে মা হিসেবে বা যদি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সেটা কিভাবে দেখেন? ভালো হতো। শ্রেয়া প্রার্থী হলে ইয়াং গ্রুপকে ও সামনে এনেছিল অনেকটাই। আবার মুশকিল হলো, মানে শ্রেয়া অনেক কাজ করেছে, সেই কাজটাকে না আরেকটু হায়ার লেভেল অবধি পৌঁছানো দরকার ছিল। শ্রেয়ার কাজটা আমাদের উচ্চতর ডিভিশনের এক ভাগ জানে না। শ্রেয়া মানে অসাধারণ কাজ করেছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এমন একটা ইয়াং এন্টারপ্রেনার নেই যে এই পরিমাণ কাজ করেছে এই 2.5 বছর ধরে, যে অ্যাট অল রাজনীতির ফিল্ডে ছিল না। কীভাবে হেরিডিটির থেকে হোক, জিন থেকে হোক, সে নিয়ে কোথায় মাতৃত্বই যাই। তুমি আসার আগে 2টো ফোন এলো, আমার স্ত্রী প্রেগনেন্ট, ম্যাডাম মাতৃত্ব কী পাবো? মাতৃত্ব তো গভর্নমেন্ট নয়, মাতৃত্ব শ্রেয়া তৈরি করেছে। সেখানে তোমার ওয়ালনাট, ডেটস মানে খেজুর, তারপরে এনশিওর, যা যা লাগে একটা মাকে পুষ্টি দিতে, সবটার প্যাকেট ফ্রি অফ কস্ট মায়ের হাতে তুলে দিত। এবং সেই মা যতবার ফুরোতো ততবার ফোন করতেন, ততবার আমাদের প্রতিনিধিরা বা শ্রেয়া নিজে গিয়ে দিয়ে দিত, গোটা মানিকতলায়, একটা জায়গায় নয়। তাহলে তুমি বুঝতে পারবে যে কত প্যাকেট দেয়া হতো। যত ছেলে সুইমিং করছে সব ফ্রি, যত ছেলেপুলে স্পোকেন ইংলিশ শিখছে সব ফ্রি, ডায়ালিসিস অন্তত 1000টা ফ্রি, বুঝেছ? তো এগুলো সব তো আমাদের বহন করতে হচ্ছে। এই কাজ করার পর লোকের এক্সপেকটেশন থাকে। আর আমি যেহেতু, আমার ক্ষেত্রটা হয়েছে কি, যারা আমাকে পুরনো কর্মীরা যারা দীর্ঘদিন দেখছেন দাদার সঙ্গে, তাদের আমার সবটুকু জানা, বিশেষ করে জানা আমাদের সিএম আমাকে দীর্ঘদিন, মানে আমার বিয়ের আগে থেকে চেনে। তো আমার কাজ দেখেছেন, কর্ম দেখেছেন, এলাকার মানুষের একটা দারুণ উন্মাদনা, তাদের বৌদি হচ্ছে, মানে দুজন হলেই আমাদের সমান হতো। মানে এর বাইরে কাউকে কাঁদতে লাগছে যে আমাদের কার হাতে, আরে আমরা হব না, অন্য কেউ হবে তোদের, মানে তার যে কী অবস্থা হবে, ও তো উল্টো দিকে দাঁড়াবে কেউ। রুদ্রনীল শুনছি, দেখবে। এবার আমি এই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে একটা প্রশ্ন, এই উপনির্বাচনে আপনার লড়াই কোথাও কি 2026-এর নির্বাচনের জন্য শ্রেয়া পাণ্ডের সুযোগটা আরও বাড়িয়ে দিচ্ছে? হতে পারে। যত তোমার এক্সপিরিয়েন্স হবে, তুমি দেখো না, যতগুলো ইন্টারভিউ নেবে তত তুমি পলিশড হবে। কাজের কি পালিশ দেওয়া শেষ আছে? হ্যাঁ, এবং আরও কিছু জিনিস আছে, শুধু কাজ করলে হয় না। পলিটিক্যাল ফিল্ড তো, তার সঙ্গে আরও কিছু আছে, সেটার দিকেও নজরদারি দিতে হবে, যাতে সে কুইক একেবারে সেই নিয়ে কারো চিন্তার ভাঁজ না পড়ে। যারা প্রতিদ্বন্দ্বী কে বিপরীতে দাঁড়াচ্ছে, আপনি অলরেডি বলছেন একটা গুঞ্জন আমরাও শুনছি যে বিজেপির থেকে রুদ্রনীল দাঁড়াতে পারেন, সেদিকে আমরা যদি লোকসভা নির্বাচনে একটু দাঁড়াক না আগে, আমি তো চাই রুদ্রনীল দাঁড়াক, তাপস দাঁড়াক, দিলীপ ঘোষ দাঁড়াক। রুদ্রনীল তো সেরকম স্ট্রং কি হলো আমি জানি না, আমি স্ট্রং কাউকে চাইছি। আমি কাকে চাইছি বলবো না, কিন্তু লড়ে যার সঙ্গে মজা আছে, হ্যাঁ, পিওর।
লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকায় সেভাবে মানিকতলায় তো খুব একটা ফারাক নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের যে ভোটের ব্যবধান মানিকতলা বিধানসভা থেকে 3000 সামথিং, সেখানে 21 ভুল করো না, ওটা লোকসভা প্রার্থী পছন্দ অপছন্দের ব্যাপার আছে। বিধানসভা কমপ্লিটলি ডিফারেন্ট। সাধনবাবু 26, 30, 40 হাজার ভোটে জিততেন। আর যখন বেলেঘাটা আমাদের তখন রাজাবাজার ছিল, পুরনো বটতলায় রাজাবাজার ছিল, মুসলিম ভোট। মনে রাখো আমার এখানে মুসলিম ভোট ছাড়া এইটা তৃণমূলের কিন্তু মূল ভোট ব্যাংক মুসলিম ভোট থেকে, যেটা বেলেঘাটায় হয়েছে, যেটা স্বর্ণকমল সাহার ওখানে হয়েছে, বেলগাছিয়া হবে। এখানে একটি মুসলিম নেই। আমার যখন মুসলিম ভোট ছিল রাজাবাজারে, তখন এই ব্যাপারটা 40-এ গিয়ে দাঁড়াতো। এবার দেখি না, উইদাউট আমার সংখ্যালঘু ভাইরা ছাড়া আমাদের এই যে জায়গা, এখানে 31 নম্বর ওয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে, সেটা তোমাকে সবসময় একটুখানি ডিস্টার্ব করে। ওই প্রতিবারই কীভাবে পায়। তো এবার ওই 10,000টাকে ওরা নামিয়ে তখন 6,000কে দাঁড় করিয়ে দেয় বা 4,000-এ দাঁড় করিয়ে দেয়। তো সেইটা তো আছেই। তো আমি দেখি এইবার কি হয়, এবারটা বলবে 26-এ কী হবে। এবার সত্যি কথা, আপনি প্রার্থীর কথা বললেন, কোথাও গিয়ে কি তাহলে লোকসভার যে প্রার্থী তাকে, এটা মানে একটা কি ইঙ্গিত দিলেন, তাকে ভোট দেয়নি কিন্তু বিধানসভার প্রার্থীকে মানুষ ভোট দেবে? তাকে না দেয়নি এরকম বলছি না, সেটা বিরাট প্রেক্ষিত। সরকারি গঠন কে আসবে, সেই প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ কত, পলিসি কী হবে, তখন তারা সেইভাবে ভাবে। আর বিধানসভায় অনেকটাই তারা তাদের এমএলএকে কাছে পায়, দেখতে পায়। আর আমার এখানের এলাকায় মানিকতলা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, যার সঙ্গে অন্য কোনো এলাকা মেলে না। এখানে কথায় কথায় পায়, মাঝরাতে পায়। এই যে আমার অফিস চালাতে একটা খরচ আছে তো বিরাট, আমি অফিসে 4-6 জন আমার টাইপিস্ট, এরা কী করছে? এরা প্রত্যেকে মানুষের কাজ করছে। ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। আমি বাড়ি থাকি না থাকি চলে এলো, কত এই চিঠি করে দিন, এই সার্টিফিকেট করে দিন, এখানে ভর্তি, ম্যাডাম ভর্তি করতে পারছি না, একটা ফোন করুন সুপারকে, হ্যালো ভর্তি, হ্যাঁ ম্যাডাম পাঠিয়ে দিন আপনার নাম করে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আর অন্য জায়গায় একটা সই করতে যাও তুমি, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, তুমি ঘুরপাক খাবে। কিন্তু আমার এখানে তা নয়। তো এই যে ইজি অ্যাক্সেস করতে পারে এরা, এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি, ওখানে এরা বসে আছে, আমাদের ছুঁতে পাচ্ছে। লোকরা দেখে, যারা এসছেন, আসেন আমাদের কাছে কাজ নিয়ে, যে তোমাকে টাচ করতে পারছে কি না, নাকি তুমি আকাশের তারা। যদি তুমি পাশের বাড়ির মেয়ে, তাহলে তারা স্বচ্ছন্দ বোধ করে, তাই তো? বাড়ির মেয়ে, আপনি যেটা বললেন যে আপনাকে মা চোখে দেখেন, শ্রেয়া কি বাড়ির মেয়ে হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছে? আর দিদি ভাই বলে ডাকে, আর কিছু বলে ডাকে না। মা হিসেবে গড়ে তুলেছেন না, বৌদি, মা, যেটি যা খুশি ওদের ডাকতে থাকে, যা খুশি ডাকতে থাকে, ওদের ডাকাডাকির ওপর আমার কন্ট্রোল নেই। ছেলেরা বড় যারা হয়েছে তারা বৌদি, পুচকিরা জেঠিমা, অমুক কাকিমা, কে বৌদি, কে দিদি, কে আন্টি, যার যা মনে হয় ডাকতে থাকে, আমাদের কোনো বাধাবাধক নেই, একটা কিছু ডাকে। শুধু ম্যাডাম, আর একটা রাজনীতির প্রশ্ন আমি করবো। প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি বিজেপির কথা বললেন, কোথাও গিয়ে কি বাম কংগ্রেসকে হিসেবেই ধরছেন না? না, নিশ্চয়ই হিসেবে ধরবো, কেন হিসেবে ধরবো না? আমরা কংগ্রেসি ঘরানা থেকে আসা। তবে এই যে বাম কংগ্রেসের মিক্সচারটা অনেক লোক ঠিকভাবে নেননি তো, ভালো চোখে অনেকে নেননি, যারা কংগ্রেসি আছে তারাও নেননি, সিপিএমরাও কম্প্রোমাইজ করেছেন। তো এখানে ছিলেন আগে সিপিএমের রূপা বাগচি। রূপা বাগচি দাদাকে অসাধারণ শ্রদ্ধা করতেন। আমাদের বিরোধী হবে কে? রূপা বললেন দাদা দাঁড়ালে আমি দাঁড়াতাম না, আমি জানতাম না। রাজনৈতিক সৌজন্যটা ছিল 100%, এটাই থাকবে। বিজেপিরও যেই দাঁড়াক, যেখানে যে দাঁড়াক, তো তাকে তো আমি বেস্ট অফ লাক দেবই। তার সম্পূর্ণ, সেও নিজেকে সুযোগ পেলে প্রতিষ্ঠিত করে এখানে খুব ভালো করবে। তো সে সুযোগ যখন আসবে তখন আসবে। এখানে আমি কখনোই বলবো না সে হেরে গেছে আমি জিতে গেছি, আমি চেষ্টা করবো, সেও চেষ্টা করবে। কিন্তু আমার পেছনে একটা প্রেক্ষিত আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমার সুবিধা। আচ্ছা, আরেকটা বিষয়, মমতা ব্যানার্জির বান্ধবী বলে এটাও আপনি পরিচিত। তো মমতা ব্যানার্জিকে যদি আমি নাম্বার দেওয়ার কথা বলি, কি রাজনীতিবিদ হিসেবে বেশি ভালোভাবে পেয়েছেন, নাকি একজন বান্ধবী হিসেবে? পাওয়া পাওয়ির কথা কিছু নেই। আমার মমতা ছিলেন আমাদের দলের সুপ্রিমো, সাধনবাবু তার ক্যাবিনেট মিনিস্টার। দেখুন, বন্ধুত্বের জায়গা আপনার
প্রাইভেট লাইফে একরকম, কাজের জায়গাটা কিন্তু আলাদা। আমি সব সময় একটা লাইন মেনটেন করতাম সরু, যেখানে সে দলের সুপ্রিমো, নাহলে শ্রদ্ধা হারিয়ে যায়, নাহলে তার ওপর আমার যে অধিকারটা বেশি করে প্রয়োগ করি মনে হয়, যদি আমি আমার নিজস্ব সম্পর্কে চলে যাই। তো সেজন্য প্রফেশনাল সম্পর্কটা আমি মেনটেন করা পছন্দ করি। ঠিক সময় আমাদের দু একটা কথা বিনিময় পুরনো দিনের ঝলকটা উঠে আসে, আদারওয়াইজ নট। হ্যাঁ, আমি যতদিন সাধনবাবু মন্ত্রী ছিলেন, মমতার সঙ্গে আমার বছর দুয়েক দেখা হয়নি। এই এতদিন বাদে নবান্নে দেখা হলো। আর আমার ওখানে হেলিপ্যাডে যখন নামেন তখন ওকে আমি অভ্যর্থনা দিয়েছিলাম, সেখানে হলো। কিন্তু দেখা হলে ও আমাকে সবসময় জিজ্ঞেস করে, ভালো আছিস তো, এরকম আর কি।